আচ্ছা, এবার 6 এর আমরা এ বি পর্যন্ত করেছিলাম। 6 এর সি নাম্বারটা দেখি। এ কার্ড ইজ ড্রন ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস। এটা হচ্ছে কার্ডের প্যাকেটের মধ্যে থেকে আমরা 52টা কার্ড হচ্ছে না হলে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইজ হচ্ছে এ, প্রথম প্রশ্নটাতে হচ্ছে এ রেড কার্ড, তারপর হচ্ছে এ স্পেড, মানে আমরা যে একটা কার্ড তুলতেছি 52টা কার্ডের মধ্যে থেকে সেটা হয়তো বা রেড কার্ড। রেড বলতে হচ্ছে মূলত হার্ট আর ডায়মন্ড যেগুলো থাকে, এই দুই ধরনের কার্ডকে রেড কার্ড বলা হয়। আমাদের তাসের মধ্যে হার্ট একটা থাকে, ডায়মন্ড একটা, যেমন এই যে এইভাবে হার্ট এই ধরনের চিহ্ন এরকম একটা কার্ড থাকে, আর একটা হচ্ছে ডায়মন্ড এই ধরনের কার্ড থাকে হচ্ছে মোট 26টা থাকে। কিন্তু এই দুই ধরনের কার্ডের মধ্যে রেড কার্ড থাকে 26টা টোটাল, ঠিক আছে? রেড কার্ড থাকে কয়টা? 26টা। তারপর হচ্ছে স্পেড। স্পেডটা হচ্ছে মূলত আমাদের এই ধরনের ছিল, একটু হচ্ছে একটু লাভ, তারপর হচ্ছে এই টাইপের একটা কার্ড থাকে যেটাকে বলা হয় স্পেড। এটাতে হচ্ছে মূলত আমাদের হচ্ছে 13টা, মোট 13টা স্পেড কার্ড থাকে, 13টা স্পেড কার্ড থাকে। এরপর আছে এস। এই এস কার্ডটা হচ্ছে মূলত আমাদের একটা বিশেষ কার্ড, যে তাস খেলার আর কি, তাসের একটা বিশেষ কার্ড, যার মান কিন্তু সবসময় সাধারণত এক দ্বারা হয়, কখনো কখনো সবচেয়ে বড় কার্ড হিসেবে ওটা ব্যবহৃত হয়। যারা প্রতিটা স্যুটে মূলত আমাদের ওই যে 4 52, তো 4টা করে স্যুট থাকে, তার মধ্যে হচ্ছে প্রত্যেকটাতে একটা করে হচ্ছে এস থাকে, তো টোটাল হচ্ছে 4টা এস থাকে, ঠিক আছে? 4টা এস থাকে। এরপর নট স্পেড। স্পেড কি বলেছিলাম? ওই যে স্পেড কার্ডগুলো, এই ধরনের কার্ডগুলো হচ্ছে স্পেড কার্ড। তো এগুলো টোটাল থাকে 13টা। আর যদি এখানে নট স্পেড মানে তো কার্ড, মানে স্পেড কার্ড না হওয়ার সম্ভাবনা আর কি। তো টোটাল কতটা স্পেড কার্ড থাকে? 13টা। এরপর আসে একই কুইন, একই ডরে কুইন, একটা রাজা রানী। আচ্ছা, এবার আসি আমরা এগুলোর হচ্ছে পসিবিলিটি গুলো বের করে, ঠিক আছে? তো পসিবিলিটি বের করার জন্য আমাদের কি করতে হবে? টোটাল কার্ড কয়টা আমরা জানি, টোটাল কার্ড হচ্ছে 52টা। এবার আমরা হচ্ছে আসি টোটাল কার্ড। প্রথম হচ্ছে আমাদের রেড কার্ড ওটার পসিবিলিটি, একটা কার্ড যেটা নিয়েছে সেটা হচ্ছে রেড কার্ড, ওটার পসিবিলিটি কত সেটা বের করতে হবে। আচ্ছা, তো রেড কার্ড একটা, ওই যে 52টা তাস থেকে যদি একটা তাস তোলা হয় সেটা রেড কার্ড, অর্থাৎ হার্ট বা হচ্ছে ডায়মন্ড এগুলো হওয়ার সম্ভাবনা কত, একটা রেড কার্ড হওয়ার সম্ভাবনা কত সেটা বের করতে হবে। তো আমরা জানি, আমি কিন্তু বলেছি রেড কার্ড হচ্ছে টোটাল 26টা থাকে। তো টোটাল কার্ড, এবার সলিউশন আসি। টোটাল কার্ডস কয়টা থাকে? টোটাল কার্ড হচ্ছে 52, ঠিক আছে? আর রেড কার্ড কয়টা? রেড কার্ড হচ্ছে 26টা, অর্থাৎ ডায়মন্ড আর 13টা, হার্ট 13টা, তো 26টা কার্ড থাকে। এখন এখানের মধ্যে থেকে যে কোনো একটা হচ্ছে রেড হওয়ার সম্ভাবনা, তো পি অফ রেড ইকুয়াল টু সম্ভাবনা টোটাল কত? 52। আর এখানে রেড কার্ড আছে 26, এখান থেকে যে আসলে যে কোনো একটা রেড হওয়ার সম্ভাবনা, তো কত হবে? টোটাল 1/2 হবে পসিবিলিটি। এবার বি নাম্বারটা হচ্ছে ছিল স্পেড। বি নাম্বারটা ছিল একটা স্পেড হওয়ার সম্ভাবনা কত, এটা স্পেড হওয়ার সম্ভাবনা কত, স্পেড কিন্তু আমি দেখিয়েছিলাম। তো স্পেড কতটা বলেছিলাম টোটাল? তো টোটাল কার্ড হচ্ছে এই যে 52। এবার স্পেড কার্ড কয়টা? স্পেড কার্ড হচ্ছে 13টা। স্পেড কার্ড হচ্ছে 13টা, এখানে 13টা লিখবো, এখানে এটা ই স্পেড কার্ড। তাহলে পি অফ স্পেড কত হবে? স্পেড হচ্ছে এখানে কতটা হবে? ওই যে নিচে টোটাল কার্ডটা থাকবে আর উপরে স্পেড কার্ড কত? 13, সেটা কত হবে? 1/4 হবে। তারপরে একটা ছিল একটা এস এন্ড এস, অর্থাৎ টোটাল কয়টা এস থাকে বলেছি? 4টা এস থাকে। তাহলে আমাদের পি অফ এস কার্ডটা হচ্ছে কি হবে? পি অফ এস এই কার্ডটার প্রবাবিলিটি কত হবে? টোটাল 52 আর কার্ড আছে কয়টা? 4টা, তাহলে কত হবে? 1/30। তারপর ডি নাম্বারটা হচ্ছে ছিল নট স্পেড, অর্থাৎ স্পেড না হওয়ার সম্ভাবনা কত। তো স্পেড কার্ড কয়টা? টোটাল 13টা। এখন আমার টোটাল কার্ড যা আছে তার থেকে স্পেড কার্ড না হওয়ার সম্ভাবনা, তো লিখবো নাম্বার অফ কার্ডস, মানে ওই 13টা কার্ড বাদে আর কতটা কার্ড আছে যেগুলো স্পেড নয়। তো লিখবো নট স্পেডস, নট স্পেডস কার্ড ইকুয়াল টু কত হবে? 52 থেকে স্পেড কার্ড কয়টা জানি আমরা? 13টা। এটা 52 থেকে 13টা বাদ দিলে আর যত থাকবে সেটাই কি হবে? 39 থাকবে। সেটা হচ্ছে কি? এগুলো স্পেড কার্ড নয়। তাহলে এখন আমরা এটার প্রবাবিলিটি বের করি। নট স্পেড, নট স্পেড কি হবে? নট স্পেড, ওই যে টোটাল কত এখানে আমার টোটাল কার্ড হচ্ছে 52 আর স্পেড নয় কয়টা? 39। তাহলে ভাগ করলে আমরা কত পাবো? উপরে হচ্ছে 3 পাবো, নিচে হচ্ছে 4 পাবো। এবার ই নাম্বারে আসি। আরেকটা ছিল একটা কি, নট একটা হচ্ছে কুইন হওয়ার সম্ভাবনা কত।
তো কিং থাকে হচ্ছে 4টা টোটাল, আর কিংস থাকে 4টা, কুইন্স থাকে 4টা, কুইন্স থাকে 4টা কার্ড। তাহলে আমাদের টোটাল কার্ড হচ্ছে কতটা? টোটাল হচ্ছে 8টা। তাহলে কুইন আর পি অফ টোটাল কার্ড হচ্ছে এখানে এই কুইন আর কিংস এই দুইটার কার্ড হচ্ছে কত? টোটাল টোটাল কত হবে? 8টা কার্ড। তাহলে পি অফ হয় কিংস আর কুইন্স এই দুইটা থাকার সম্ভাবনা কত সেটা বের করব। কারণ আমাদের এইভাবে বলা হয়েছিল কিংস আর কুইন্স, কুইন্স পাওয়ার প্রবাবিলিটি কত সেটা বের করব। তো কিংস আর কুইন্সের প্রবাবিলিটি বের করবো। টোটাল কত? 8টা। আর সম্পূর্ণ কার্ড কতটা? 52টা। ভাগ করলে কত আসবে? যা আসে তাই, মনে হয় এখানে 2 4 52, 2/30, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে এগুলো নিজের খাতায় হচ্ছে ভিডিও দেখে করে নেবেন। এরপরে দেখেন, এরপরে এবার আমরা 6C তো করেছি, এবার 7 নম্বরটা দেখবো। দেখেন 7 নম্বর প্রশ্নের মধ্যে দিয়েছি হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যাটিস্টিক্স, ডিসকাস দ্য অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাটিস্টিক্স ইন ইঞ্জিনিয়ারিং। স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কি কি অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু আলোচনা করেছিলাম, যেমন হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, প্রোডাকশন প্ল্যানিং, রিলায়েবিলিটি অ্যানালাইসিস, তারপর হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্টস, তারপর প্রসেস ইমপ্রুভমেন্ট, রিস্ক অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইসিস, ডিসিশন মেকিং, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশনস। আর স্ট্যাটিস্টিক্স কি? এটা হচ্ছে আপনি এভাবে ওই যে বলেছিলাম আমি কিন্তু আগে, স্ট্যাটিস্টিক্স হচ্ছে মূলত ইজ দ্য সায়েন্স অফ কালেকশন, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ নিউমেরিক্যাল ডাটা। মানে নিউমেরিক্যাল ডাটা কি করা হয়, ওই যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ কালেকশন, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস আর ইন্টারপ্রিটেশন, এগুলোর কাজটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স করে থাকে। এটা আপনারা পারবেন। এবার বি নাম্বারটা দেখি, ডিস্টিংগুইশ বিটুইন পপুলেশন এন্ড স্যাম্পল। আবার প্যারামিটার এন্ড স্ট্যাটিস্টিক্স এর মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে তফাৎটা, ডিফারেন্সটা হচ্ছে লিখতে বলা হয়েছে। তো এখন আমরা একটু দেখাই। এটা হচ্ছে প্রথমে এই যে একবার হচ্ছে 1 নম্বরে হচ্ছে পপুলেশন এন্ড স্যাম্পলের মধ্যে ডিফারেন্সটা লিখতে হবে, 2 নম্বরে হচ্ছে প্যারামিটার আর স্ট্যাটিস্টিক্স এর মধ্যে লিখতে হবে। তো প্রথমে আমরা দেখি পপুলেশন এন্ড স্যাম্পলের মধ্যে পার্থক্যটা। প্রথমে আমাদের হচ্ছে 1 নম্বরে ছিল পপুলেশন এন্ড স্যাম্পল, তার মানে এখানে আমি পপুলেশনটা লিখবো, পপুলেশন, এরপর এটা হচ্ছে স্যাম্পল। এই দুইটার মধ্যে আমাদের হচ্ছে কি লিখতে হবে? তফাৎটা, ডিফারেন্সটা লিখতে হবে। তো পপুলেশনের মধ্যে প্রথমে আমরা লিখতে পারি যে পপুলেশন ইজ দ্য কমপ্লিট কালেকশন অফ অল অবজারভেশনস। ঠিক আছে, এটা হচ্ছে কি কমপ্লিট, পপুলেশন ইজ দ্য, এটা সুন্দর করে লিখে দিচ্ছি যাতে আপনারা শিখে নিতে পারেন, লিখে নোট করে। পপুলেশন ইজ দ্য কমপ্লিট কালেকশন, কমপ্লিট কালেকশন of all observations, all observations। আর এখানের মধ্যে স্যাম্পলে তখন আসবে স্যাম্পল ইজ এ পার্ট অফ দ্য পপুলেশন। এই যে পপুলেশনটা হচ্ছে মূলত কমপ্লিট কালেকশন অফ অল অবজারভেশন। ঠিক আছে, সব ধরনের অবজারভেশনের কমপ্লিট একটা কালেকশন, সেটা হচ্ছে পপুলেশন। আর স্যাম্পল, স্যাম্পল মানে হচ্ছে জাস্ট একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের পপুলেশনের। ঠিক আছে, পপুলেশনের এটা, তো এটা লিখবো আমরা স্যাম্পল। পপুলেশন কি? কমপ্লিট কালেকশন অফ অল অবজারভেশনস। আর স্যাম্পল কি? স্যাম্পল ইজ এ পার্ট, is a part of the population। ঠিক আছে, পপুলেশনের একটা পার্ট, population selected for study, selected for study। পপুলেশন, এটা স্যাম্পল, এটা কি মূলত হচ্ছে পপুলেশনের ওখানের মূলত একটা পার্ট, যেটা হচ্ছে কি করে একটা সিলেক্টেড ফর স্টাডি। আছে এরপরে 2 নাম্বার আরটা দেখি তফাৎ, সেটা হচ্ছে ইউজুয়ালি ভেরি লার্জ। যেহেতু পপুলেশনটা কি কমপ্লিট কালেকশন অফ অল অবজারভেশন, সেই তুলনায় এটা অবশ্যই বড় হবে, ইউজুয়ালি ভেরি লার্জ। আর এটাতে কি হবে? অবশ্যই এটা কম্পারেটিভলি কি হবে? স্মলার হবে, কম্পারেটিভলি স্মলার, যেহেতু এটা একটা পার্ট মাত্র, আর এটা তো হচ্ছে কমপ্লিট কালেকশন। এরপরে 3 নম্বরে আসে। এবার 3 নম্বরে হচ্ছে এটাতে, এটা আমরা পপুলেশনটাকে প্যারামিটার দ্বারা ডিসক্রাইব করে থাকি। তো এইভাবে লিখবো ডিসক্রাইবড বাই প্যারামিটারস। এটা কি দ্বারা আমরা পরিমাপ করব? প্যারামিটারস দ্বারা, মানে আমরা ডিসক্রাইব করে থাকি আর কি। তো প্যারামিটারস, এখানে কি লিখবো? 3 নম্বরে
এখানে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, স্যাম্পলটাকে স্ট্যাটিস্টিক্স দ্বারা ডিসক্রাইব করা হয়, ডিসক্রাইবড বাই স্ট্যাটিস্টিক্স। মিনিমাম তিনটা করে লেখার চেষ্টা করবেন। তাও আমি এখানে আরেকটা বাড়িয়ে দিচ্ছি, সেটা হচ্ছে স্টাডি ইজ এক্সপেন্সিভ অ্যান্ড টাইম কনজিউমিং। এটাতে স্টাডি, যেহেতু এটা বড় মানে কি বলবো, যে কমপ্লিট কালেকশন বলা হয়েছে, তো সেই হিসেবে এখানে কি হবে, স্টাডি ইজ এক্সপেন্সিভ মানে ওই বিষয়ে হচ্ছে এক্সপেন্সিভ অ্যান্ড টাইম কনজিউমিং। আর এটাতে তার উল্টো হইতে পারে, এই যে এটাতে হবে আমাদের স্টাডি ইজ লেস এক্সপেন্সিভ, is less expensive and faster হয় এটাতে। ওটাতে অবশ্য টাইম বেশি লাগে, আর এটাতে কিন্তু ফাস্টার, কারণ এটা তো একটা মাত্র হচ্ছে পার্ট। আচ্ছা, এবার এতটুকু পর্যন্ত শেষ, আমাদের আর ইয়ে করার দরকার নেই, তবে একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে পপুলেশনের এক্সাম্পল দিয়ে। একটা পপুলেশনের এক্সাম্পল হচ্ছে অল স্টুডেন্টস অফ এ ইউনিভার্সিটি, অল স্টুডেন্টস অফ এ ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটির সব স্টুডেন্ট, ওটা পপুলেশন হবে অফ এ ইউনিভার্সিটি। আর এটাতে একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে মানে কোন একটা ইউনিভার্সিটি থেকে, বা হচ্ছে আমি যে ইউনিভার্সিটির সবগুলোর হচ্ছে স্টুডেন্টের ডাটা নিচ্ছি, ওই ইউনিভার্সিটি থেকে জাস্ট আমি 200 স্টুডেন্টকে সিলেক্ট করতেছি, ওই 200 স্টুডেন্টই হচ্ছে মূলত স্যাম্পল। 200 স্টুডেন্টস selected from that university, selected from that university, হচ্ছে স্যাম্পল। ঠিক আছে, পাঁচটা দিয়ে দিয়েছি। এবার আরেকটা ছিল, 2 নম্বরে ছিল হচ্ছে প্যারামিটার আর স্ট্যাটিস্টিক্স এর পার্থক্য লিখতে বলা হয়েছে। তো প্যারামিটার, এরপর হচ্ছে স্ট্যাটিস্টিক। এটার এবার প্রথমে আমরা লিখতে পারি প্যারামিটার কি। প্যারামিটারটা হচ্ছে মূলত আমাদের এখানে পপুলেশনটা আমরা কি বলেছিলাম, ডিসক্রাইব করি প্যারামিটার দ্বারা। তো প্যারামিটারটা অবশ্যই ডিসক্রাইব করি কিভাবে, আমরা সংখ্যা দিয়ে, তার মানে a numerical measure of a population, মানে পপুলেশনের হচ্ছে যে সংখ্যার যে পরিমাপটা, সেটাই আমরা প্যারামিটার বলে থাকি, পপুলেশন। ঠিক আছে, আর এটাতে আসি স্ট্যাটিস্টিক্স এর মধ্যে হচ্ছে নিউমেরিক্যাল মেজার। এটাতে স্ট্যাটিস্টিক্স এটা কি, ওখানের মধ্যে আমরা দেখেছিলাম ওটার প্যারামিটার ছিল, ওটাতে হচ্ছে প্যারামিটার ছিল মূলত কি, মানে ডিসক্রাইব করে থাকি আমরা স্ট্যাটিস্টিক্স দ্বারা, আর এটাতে হচ্ছে আমরা প্যারামিটার দ্বারা ডিসক্রাইব করে থাকি। তো তাহলে এখানে যেহেতু আমি নিউমেরিক্যাল মেজার অফ পপুলেশন দিয়েছি, এখানে কি দিব, নিউমেরিক্যাল অফ এ স্যাম্পল দিব আর কি, নিউমেরিক্যাল measure of a sample, এবার এখানে 2 নাম্বারটা দিচ্ছি। 2 নাম্বারের মধ্যে আমরা দিতে পারি, সেটা হচ্ছে usually denoted by Greek letters। প্যারামিটারটা এটা হচ্ছে, এগুলো হচ্ছে আপনারা চক হচ্ছে টেবিলে লিখে দেবে। তো এখানে এটাতে আবার ইউজুয়ালি, এটা মানে আমরা কি দ্বারা আসলে ডিসক্রাইব করে থাকি বা ডিনোট করে থাকি, ইউজুয়ালি denoted by Greek letters, যেগুলো ওই যে প্যারামিটারস আমরা করেছিলাম, ভেরিয়েন্স, তারপর হচ্ছে এসডি, তারপর আবার ছিল কি মিন ভ্যালু। তো গ্রিক লেটার্স, এখানে কি হবে, গ্রিক লেটার্স। তো সেগুলো কি কি হইতে পারে, যেমন হচ্ছে মিউ, সিগমা, ভেরিয়েন্স, এই ধরনের আর কি। এটা হচ্ছে কি এসডি, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এটাতে আসি। এটাতে হচ্ছে আমাদের ইউজুয়ালি এটাতে রোমান সংখ্যা দ্বারা আমাদের কি করা হয়, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে রোমান সংখ্যা দ্বারা ডিনোটেড করা হয়। তাহলে ইউজুয়ালি দুইটাই সেম, জাস্ট একটু কথাগুলো ডিফারেন্ট করতে হচ্ছে। ইউজুয়ালি ডিনোটেড বাই রোমান লেটার্স। তো রোমান সংখ্যাগুলো
কি কি হইতে পারে, তো সংখ্যা না, রোমান লেটার্স গুলো কি কি হইতে পারে, যেমন এক্স বার এস, এগুলো হচ্ছে কি হবে আমাদের স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে এইগুলো দ্বারা ডিনোট করা হয়। বা 3 নাম্বারটা দিতে পারি যে ফিক্সড বাট জেনারেলি আননোন, এটা হচ্ছে প্যারামিটারে ফিক্সড বাট নরমালি কি বাট জেনারেলি আননোন এইটার ক্ষেত্রে হইতে পারে যে আমাদের হচ্ছে এটা কিন্তু ফিক্সড, বাট এটা ফিক্সড না, এটা হচ্ছে ভ্যারিয়েস ফ্রম স্যাম্পল টু স্যাম্পল, স্যাম্পল টু স্যাম্পল মানে আলাদা হবে, স্যাম্পল টু স্যাম্পল। আর এক্সাম্পল দিতে পারি ওই যে পপুলেশন মিন, এটাতে হচ্ছে মিন, যেটা আমরা স্যাম্পলের মধ্যে দিতে পারি। স্যাম্পলের মধ্যে আমরা এক্সাম্পল দিতে পারি হচ্ছে প্যারামিটারের ক্ষেত্রে পপুলেশন মিনের ক্ষেত্রে এভাবে লেখা হয়, আর স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে মিন এভাবে লেখা হয়। স্যাম্পল মিনের ক্ষেত্রে হচ্ছে মূলত আমাদের এক্স বার দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এরপরের কোশ্চেনটা করব 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের মধ্যে তারপর আমরা আবার দেখি যে 8 নম্বর প্রশ্নটা। আচ্ছা, 8 নম্বর না, আমরা হচ্ছে সাথে সি এটা করব, এটা করা হয় নাই। ডিফাইন ভেরিয়েবলস আর ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবলস উইথ এক্সাম্পলস। ভেরিয়েবলকে আর ভেরিয়েবলের হচ্ছে ডিফারেন্ট টাইপগুলো নিয়ে এক্সাম্পল সহ বলতে মানে দেখাতে বলা হয়েছে, লিখতে বলা হয়েছে। এরপর 8 নম্বর কোশ্চেনটাও আমরা দেখে নিই। 8 নম্বরের কোশ্চেনের মধ্যে বলা হয়েছে টু ক্রিকেটার্স স্কোর, দুইজন ক্রিকেটারের এখানে হচ্ছে ওরা কত রান করেছে, কত ইনিংসে, সবগুলো দেওয়া হয়েছে। Find who is the better run getter and who is the more consistent player. এই দুইটা জিনিস আমাদের বের করতে বলা হয়েছে, কে সবচেয়ে বেশি রান নিয়েছে আর কে কনসিস্টেন্ট প্লেয়ার সেটা বের করতে বলা হয়েছে। আর বি নাম্বার কোশ্চেনের মধ্যে বলা হয়েছে ক্যালকুলেট কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ skewness based on mean, median and standard deviation from the given data given value. তো ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে, এখান থেকে আমাদের মিন, মিডিয়ান, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলা হয়েছে। আচ্ছা, প্রথমে আমাদের এখানে কি বের করতে বলা হয়েছিল, সাথে সিতে ডিফাইন ভেরিয়েবলস এন্ড ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবলস উইথ এক্সাম্পলস, এটা দেখবো। তারপর আমরা এই হচ্ছে প্রশ্নটা আর কি সলভ করবো 8 নম্বরটা। তো প্রথমে আমরা দেখি, এবার আসি আমরা আমাদের হচ্ছে কি করতে বলা হয়েছে, ভেরিয়েবল কি, ঠিক আছে। সাথের এবার সি নাম্বার করব। সাথে সিতে ভেরিয়েবল কি, মূলত ভেরিয়েবল আমরা কি জানি সেটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স আর কোয়ান্টিটি দ্যাট কি করে যে কোনো মানে ভ্যালু সে করতে পারে, ডিফারেন্ট ভ্যালু নিতে পারবে, ঠিক আছে, ফর ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস অবজারভেশনের জন্য। যেমন সেটা হইতে পারে এজ, হাইট, ওয়েট, এ ধরনের এগুলো হচ্ছে প্রত্যেকটা কি ভেরিয়েবল হয়। তো আমরা সেটা এভাবে লিখতে পারি, a variable is a characteristics or quantity that can take different values for different individual অবজারভেশনের জন্য, মানে সে ডিফারেন্ট ভ্যালু নিতে পারে, ঠিক আছে। different individuals এতটুকু লিখলে হবে। ভেরিয়েবল ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অর কোয়ান্টিটি that can take different values for different individuals. তো এক্সাম্পল হইতে পারে যে আমাদের এক্সাম্পল সহ দিতে বলেছে, আবার টাইপসও দিতে বলেছে। আমি জাস্ট আগে হচ্ছে এক্সাম্পল দিচ্ছি। এজ ভেরিয়েবলের এক্সাম্পল হাইট, ওয়েট, ওয়েট, স্যালারি, টেম্পারেচার, প্রত্যেকটাই হবে, এতগুলো দেওয়া লাগে না, তারপর আমি দিচ্ছি আর কি, আপনারা যেটা মনে থাকে সেটাই করবেন। আচ্ছা, এবার টাইপস। তো বিভিন্ন ধরনের আছে। প্রথমটা হচ্ছে টাইপস অফ ভেরিয়েবলস, টাইপসের সাথে কিন্তু এক্সাম্পলও দিতে বলা হয়েছে। তো টাইপস অফ ভেরিয়েবলস একটা হবে ডিসক্রিট ম্যাথমেটিক্স,
discrete variable, discrete variable। এখন ডিসক্রিট ভেরিয়েবল হচ্ছে কোনটা? ডিসক্রিট ভেরিয়েবল কিন্তু আমি শুরুতে যখন এখানে আপনাদের এই যে স্ট্যাটিস্টিক্স এর অনেক হচ্ছে বেসিক জিনিস হচ্ছে ধারণা দিয়েছিলাম তখন বলছিলাম যেটা হচ্ছে আমাদের কাউন্টেবল ভ্যালুস নিব অনলি। তার মানে সেটা আপনারা লিখতে পারি যেভাবে ডিসক্রিট, আমি একেবারে ডেফিনেশনটাও দিচ্ছি। ডিসক্রিট ভেরিয়েবল ক্যান টেক countable values only, countable values only। তো एग्जांपल গুলো কি কি হইতে পারে? एग्जांपल হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস, তারপর হচ্ছে নাম্বার অফ কার্স। তো আমি জাস্ট একটা एग्जांपल, কারণ ওখানে কতগুলো एग्जांपल দিতে হবে এটা তো বলে দেওয়া ছিল না, জাস্ট হচ্ছে টাইপস, ডিফারেন্ট টাইপস ভেরিয়েবলস গুলো লিখতে, প্লাস হচ্ছে আমাদের एग्जांपल সহ দিতে। তো আমি প্রথমটা লিখেছি টাইপস এর মধ্যে ডিসক্রিট ভেরিয়েবল, ডিসক্রিট ভেরিয়েবলের পরে আবার লিখব কন্টিনিউয়াস ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ভেরিয়েবল কোনগুলো হবে? কন্টিনিউয়াস ভেরিয়েবল হচ্ছে আচ্ছা যেমন ওই যে হাইট ওয়েট যেগুলো বলেছিলাম আর কি, কারণ এগুলো যেমন দশমিকের পরে মানে সংখ্যাগুলো আসতে পারে, দশমিকের পরে যে পয়েন্ট মানে ছোট ছোট সংখ্যাগুলো আসতে পারে। তো এখানে হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল ক্যান টেক continuous a continuous variable can take any valuable value within a given interval। যে কোনো কিছু এক থেকে মনে করেন আমি 5 পর্যন্ত দিতে বলতেছি, তো আমার 1 নিচ্ছে 2 না, 2 ছাড়াও আমার 1 এর পরে 1.1 যায়, 1.2, 1.3 এগুলো ভ্যালু কিন্তু নিতে পারে। এই জন্য এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল গিভেন ইন্টারভাল। এক্সাম্পল হবে হাইট ওয়েট, এই যে হাইট ওয়েট এগুলো দিবেন আপনারা। এরপর এবার আসি 3 নম্বরে, যেটাকে কোয়ালিটেটিভ ভেরিয়েবল বলা হয়, কোয়ালিটেটিভ, আবার ক্যাটাগরিক্যালও বলা হয়। তো কোয়ালিটেটিভ ভেরিয়েবলে আসে এবার কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভের মধ্যে হচ্ছে মূলত আমাদের ডিসক্রাইবস, এটা হচ্ছে অ্যাট্রিবিউট আর ক্যাটাগরিজ রাদার দ্যান নিউমেরিক্যাল ভ্যালুস। তো লিখতে পারি যে ডিসক্রাইবস, বাকি শুরুতে আপনারা লিখতে পারেন কোয়ালিটেটিভ ভেরিয়েবল, বাট আমি এটা দিচ্ছি না। ডিসক্রাইবস attributes or categories rather than numerical values। আচ্ছা, তো এটার एग्जांपल হইতে পারে যেমন হচ্ছে জেন্ডার, ঠিক আছে, ক্যাটাগরি জাস্ট মানে আমরা আলাদা করা, যেগুলো দিয়ে আলাদা করা যায়, যেমন চোখের কালার হইতে পারে হচ্ছে আই কালার, এগুলো হচ্ছে কি হবে কোয়ালিটেটিভ হবে, ঠিক আছে। আই কালার, তারপর হচ্ছে আর এটা দিতে পারি মেরিটাল স্ট্যাটাস, মানে বিবাহিত অবিবাহিত, এটা আলাদা করার জন্য, তো মেরিটাল স্ট্যাটাস। তারপর হচ্ছে আবার হচ্ছে যেমন দিতে পারি ব্লাড গ্রুপ, এগুলো আমাদের কোয়ালিটেটিভ। এরপরে একটা আছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল দেখে এবার 4 নম্বরটা হচ্ছে কোয়ান্টিটিভ। তো আমরা কি কি পড়েছি? একটা হচ্ছে ডিসক্রিট পড়েছি। ডিসক্রিট কি করে? অনলি কি করতে পারে সেটা, ডিসক্রিট ভেরিয়েবলের কাজটা কি, যেটা হচ্ছে কাউন্টেবল ভ্যালুস নিতে পারে, ক্যান টেক কাউন্টেবল ভ্যালুস। আর কন্টিনিউয়াস কি করতে পারে, যেটা হচ্ছে আমাদের এটা কি করে, কন্টিনিউয়াস ভেরিয়েবল ক্যান টেক এনি ভ্যালু উইদিন
গিভেন ইন্টারভ্যাল। আর কোয়ালিটেটিভটা কি করে, জাস্ট হচ্ছে ডিসক্রাইব অ্যাট্রিবিউটস আর ক্যাটাগরিজ রাদার দেন নিউমেরিক্যাল ভ্যালুস, ঠিক আছে। তো এখানে কোয়ান্টিটিভটা দেখি এবার, কোয়ান্টিটেটিভ হবে এখানে, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, যেটা হচ্ছে আমাদের কি করে রিপ্রেজেন্টস নিউমেরিক্যাল ভ্যালু, রিপ্রেজেন্টস নিউমেরিক্যাল ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু। তো এর মধ্যে তো দুই ধরনের টাইপ আছে, যেটা আমরা একটা দেখেছি ডিসক্রিট, এর মধ্যে আবার লিখবে ইট ইজ টু টাইপস, ইট ইজ অফ টু টাইপস, টু টাইপস, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা কন্টিনিউয়াস, ঠিক আছে। ডিসক্রিট আর কন্টিনিউয়াস এর মধ্যে আবার এক্সাম্পল ওই যে ইনকাম, মার্কস, এই স্যালারি, যেগুলো আপনারা এতক্ষণ দেখছেন ওগুলো দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের 7 নম্বর তো শেষ, এবার 8 নম্বর। 8 নম্বরে ছিল কি, একটা চক দেওয়া ছিল যেটাতে বলা হয়েছে দুইজন ক্রিকেটারের হচ্ছে রান দেওয়া আছে আর কি। তো রানের মধ্যে এবার দেখি লিস্টটা কি ছিল 8 নম্বর কোশ্চেনের, যেটা হচ্ছে আমাদের দুইজন ক্রিকেটার, ঠিক আছে, একটা একজন, আরেকজন হচ্ছে বি। আর আমাদের হচ্ছে ইনিংস হচ্ছে আলাদা আলাদা ইনিংস দেওয়া হয়েছে। আচ্ছা, আমি বি, তো প্লেয়ার যেটা দেওয়া আছে তার ইয়েটা লিখি একসাথে। ছিল হচ্ছে 42, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 83, এরপর হচ্ছে 59, তারপর হচ্ছে 72, 76, এরপর হচ্ছে 64, 45। এটা বিতে হচ্ছে যে বি, তার হচ্ছে 28, 70, তারপর হচ্ছে 31, তারপর কথা এখানে 0, পরে এটাতে হচ্ছে 59, এরপর হচ্ছে 108, 82, 14, ঠিক আছে। দুইজন হচ্ছে আমাদের ক্রিকেটারের রানগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে। তো রান তো নেওয়া হয়েছে, এবার আমাদের প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে ফাইন্ড হু ইজ দ্য বেটার রান গেটার এন্ড হু ইজ দ্য মোর কনসিস্টেন্ট প্লেয়ার, অর্থাৎ কে ভালো রান নিয়েছে বেশি আর হচ্ছে কে কনসিস্টেন্ট প্লেয়ার, এই দুটো হচ্ছে আমাদের বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমাদের কি করতে হবে, মিন বের করতে হবে। প্রথমে মিন বের করার জন্য এই যে আছে প্রথমজন ক্রিকেটার তার মিনটা বের করব। তো আমরা বের করি, এখানে সলিউশন করব। এবার প্লেয়ার ঠিক আছে, প্রথম প্লেয়ারের ক্ষেত্রে প্লেয়ার সামেশন অফ এক্স, অর্থাৎ এই যে যা আছে আমি এটা সম্পূর্ণ ভ্যালুগুলো যোগ করব, যেটাকে আমি এক্স দ্বারা লিখতেছি সামেশন এক্স। তো আমি সব সংখ্যা যোগ করব, তো এটা আপনারা চাইলে 42, 17 এভাবে যোগ করে করে লিখতে পারেন, আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি এতটুকুই। তারপরে এবার টোটাল এন, কয়টা ইনিংস থেকে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এন সমান কত, এন সমান হচ্ছে 8। তাহলে এটার ক্ষেত্রে আবার মিন কি হবে, প্লেয়ার এর মিন বের করতেছি, মিন কি হবে, এক্স বার ইকুয়াল টু কত হবে, এই যে 458 টোটাল ভাগ করতে হবে কত 8 দিয়ে, তাহলে কত পেতে পারি, পাবো হচ্ছে 57.25, ঠিক আছে, মিন এটা পেয়েছি। এবার বি প্লেয়ারের ক্ষেত্রে বের করি, প্লেয়ার বি সেম ভাবে আমাদের কি করতে হবে, সামেশন এক্স এর, এটা তো প্রথমটা এক্স নিয়েছি, এটা এরপর একটা ওয়াই ধরবো। তো হচ্ছে সামেশন ওয়াই ইকুয়াল টু কত হবে, টোটাল এই সব সংখ্যা যোগ করে কত পেতে পারি, কত 392 পাবো, 392। আর এন সমান তো প্রত্যেকটা 8টা ইনিংস খেলছে, শুরুতেও কিন্তু এটা লেখা ছিল 1 থেকে 8 পর্যন্ত। তাহলে এখন ওয়াই বার, অর্থাৎ মিন ভ্যালুটা বের করি, ওয়াই বার ইকুয়াল টু কত হবে, 392 কে 2 দিয়ে 8 দিয়ে ভাগ করবো, ভাগ করলে কত পেতে পারি, ভাগ করলে পাবো কত 49। প্রথমটার ক্ষেত্রে পেয়েছি কত মিন 57.25, দ্বিতীয়টার ক্ষেত্রে কত পেয়েছি 49 পেয়েছি, ঠিক আছে, দুইটা পেয়েছি। তো দুইটার মধ্যে আমাদের হচ্ছে দুইটা আলাদা আলাদা কোশ্চেন করছে না, দুইটার মধ্যে দুইটা আলাদা আলাদা কোশ্চেন করছে। একটা হচ্ছে কোশ্চেন ছিল আমাদের ফাইন্ড হু ইজ দ্য বেটার রান গেটার, আর হু ইজ দ্য, আবার বলা হয়েছে হু ইজ দ্য মোর কনসিস্টেন্ট প্লেয়ার, এই দুইটা কোশ্চেন করা হয়েছে। আচ্ছা, এইটুকু এবার মিন বের করার পরে কাজটা হচ্ছে আমাদের এবার এসডি বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আলাদা আলাদা করে প্লেয়ার একবার
হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটি কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র, আচ্ছা আমি দেখাই একেবারে। যখন শুধুমাত্র আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে, এক্স প্লেয়ারের ক্ষেত্রে হিসাব করি এক্স, আবার ওয়াই এর ক্ষেত্রে হিসাব করি, দুইটাই আমি একসাথে লিখতেছি, টেবিলটা একসাথে করব, ঠিক আছে। তো প্রথমে এক্স এরটা যখন হিসাব করতেছি তখন আমাদের হচ্ছে মূলত এখানে এক্স এর যা আছে তা লিখবো। এক্স এর কত কত যেন ছিল, এক্স এর হচ্ছে 42। আচ্ছা আমি একেবারে এইদিকে করি, যেটা গ্রাফ আমি নিয়েছি এখানে করে, এখানে করলে আমার সুবিধা হয়। আচ্ছা এই যে দুইজন প্লেয়ারের, প্রথম প্লেয়ার এ, তার হচ্ছে যা রান নেওয়া হয়েছে তা আমি লিস্ট করেছি, এরপরে ওয়াই দুইটাই লিখেছি। তো আমাদের যেহেতু এখানে আমার হচ্ছে কোনো একটা হচ্ছে যে কোনো একজনের আর কি যে সংখ্যা, এ লেভেলের সংখ্যা বা গণসংখ্যা, মানে এরপর কোনটা কত সেটা তো দেয় না, যে শুধুমাত্র একজন ব্যক্তির রান দেওয়া হয়েছে। তো এখানে তো আমার ফ্রিকোয়েন্সি দেয় না আলাদা করে, তো যে একজনের দেওয়া হয়েছে এক্স যে ভ্যালুটা আছে ওইটার থেকে আমাদের কিভাবে আমরা এসডি বের করবো সেটা দেখবো। আমরা কিন্তু এক্স বার ওয়াই বার বের করে ফেলেছি, ঠিক আছে। এখন আমাদের এখানে করতে হবে এক্স এর, এবার প্রথমে এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ আমি প্রথমে এখানে 42 যা, তার থেকে কি করব, এক্স বার যা পেয়েছি সেটা কি করব, আমরা বিয়োগ করে নিব। এই জন্য আগে আমরা মেইন ভ্যালুটা বের করে নিয়েছি, তো আমরা হচ্ছে এখানে 42, ঠিক আছে, আর এখানে হচ্ছে 57.2 পাচ্ছি, বিয়োগ করব, বিয়োগ করে যেটা পাবো সেটা লিখবো। তো আমি বিয়োগ করে এখানে কত পেতে পারি, প্রথমে হচ্ছে -15, এভাবে সেম ভাবে করতে থাকবো। তারপরে এটা হচ্ছে -40, তারপরে হচ্ছে 25.75, 25.75, এরপরে হচ্ছে আমরা পেতে পারি 1.75, তারপর হচ্ছে 14.75, এভাবে আমরা হচ্ছে প্রত্যেকটার ভ্যালু লিখে দিব। তারপর হচ্ছে 18.75, তারপরে সংখ্যাটা হইতে পারে কত, 6.75, তারপর লিখবো হচ্ছে -12.25। এবার x মাইনাস এক্স হোল স্কয়ার যা মানে পেয়েছি সেটার প্রত্যেকটা স্কয়ার বের করব। তো x মাইনাস এক্স বার হোল স্কয়ার, ঠিক আছে, এটা যা পেয়েছি তার প্রত্যেকটা স্কয়ার করতে করতে এখানে আমরা শেষে গিয়ে সামেশন x মাইনাস এক্স হোল বার হোল স্কয়ার, এটার ভ্যালু যা আসে তা লিখবো। মানে x মাইনাস এক্স হোল স্কয়ারে যা পাবো সবগুলো কি করতে হবে, আমাদেরকে সামেশন করতে হবে। তো অর্থাৎ এই ভ্যালুগুলোকে স্কয়ার করতে হবে, করে সবগুলো যোগ করে আমরা এখানে বসাবো, ঠিক আছে। এখানে একটা ভ্যালু পেতে পারি, সেটা হতে পারে কত, সেটা হবে 3283.5, 3283.5, ঠিক আছে। সেম ভাবে আমাদের ওয়াই এটাও বের করে নিতে হবে। তো আমি এখানে ওয়াইটা লিখেছি, তো আমরা চাইলে এটা কিন্তু একবার প্লেয়ার এর ক্ষেত্রে আবার প্লেয়ার বি এভাবে লিখতে পারি। তো আমি এখানে ওয়াই লিখেছি, এবার বের করবো ওয়াই মাইনাস ওয়াই বার, আবার এখানে ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কয়ার, এইভাবে করতে হবে। তো ওয়াই মাইনাস ওয়াই বার কিভাবে বের করবো, যে ওয়াই এর মিন ভ্যালুটা আমাদের এখানে বের করা আছে, তার থেকে প্রত্যেকটার ওয়াই এর ভ্যালু বিয়োগ করে দেন যা পাবো সে প্রত্যেকটার উপর কি করতে হবে, স্কয়ার করতে হবে। আচ্ছা এটা করার পরে এবার আমাদের কি করতে হবে, এটা বের করেছি, এইটুকু অংশ করেছি আমরা হচ্ছে এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করার জন্য আগে ভ্যারিয়েন্সটা দেখি, কারণ আমরা যে কনসিস্টেন্ট, মোর কনসিস্টেন্ট, এগুলোর জন্য আমাদের লাগে কি, আমাদের হচ্ছে যে যত স্মল হচ্ছে মানে এসডি এর আর কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা পাবো, যেটা ছোট হবে সেটা মোর কনসিস্টেন্ট হয়। আচ্ছা এখানে দেখি ভেরিয়েবল ভেরিয়েন্স বের করবো, এখানে এটুকু করার পরে এবার ভেরিয়েন্স। অ্যান্ড ভেরিয়েন্স কেন, ভেরিয়েন্স মানে হচ্ছে সিগমা স্কয়ার। তো প্রথম প্লেয়ার এ এর ক্ষেত্রে সিগমা স্কয়ার ভেরিয়েন্সটা বের করব। বের করতে গেলে যে এটার ফর্মুলা হচ্ছে সামেশন x মাইনাস এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই n। তো আমি এটা ভ্যালুটা লিখে দিচ্ছি 3283.5, n কত, n বলতে 8, ভাগ করলে আসবে 410.44। এবার এসডি কত হবে, তাহলে এই যে এটাকে কি করতে হবে, রুট করতে হবে। রুট করলে আমরা কি পেতে পারি, এই যে উভয় দিকে রুট করে এখানে 20.26, অর্থাৎ প্রথম প্লেয়ার এ এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত পেয়েছি, 20.26। এবার বি এর ক্ষেত্রে বের করব। তো বি এর ক্ষেত্রে কত হইতে পারে, এবার ভেরিয়েন্স, আবার কি হবে, সরি এটা হচ্ছে মানে ওই যে লেখার ইয়াতে ভেরিয়েন্স, ভেরিয়েন্স
ভেরিয়েবল লিখতে লিখতে ভেরিয়েবলই আসে। সিগমা এখানে কি হবে বি স্কয়ার। তো এটার আমাদের হচ্ছে যে আমরা বের করে দেখবো আসলে টোটাল কত, সামেশন অফ এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই হোল স্কয়ার ওয়াই বার হোল স্কয়ার এর ভ্যালু কত আছে সেটা দেখবো। তো আমি এখানে লিখতেছি 9502 আর 8 দিয়ে ভাগ করলে কত আসতে পারে 1187.75। এটা হচ্ছে বি প্লেয়ারের ক্ষেত্রে ভেরিয়েন্সটা বের করেছি। এবার এস বি প্লেয়ারের ক্ষেত্রে এস ডিটা বের করবো। এটা কত হবে ওই দিকে রুট করলে আমাদের হইতে পারে 34.46। আচ্ছা, তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইজন প্লেয়ারেরই আলাদা আলাদাভাবে বের করেছি। বের করার পর এইবার আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কাজটা কি মূলত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি বলেছিলাম ওই যে কোন মোর কনসিস্টেন্ট প্লেয়ার সেটা বের করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা লাগে। তো এখন দেখবো আমরা যেটা ছোট সেটাই কিন্তু আমি বলেছি, আগে বলেছি, সেটা কি হবে। তো এখানে এবার লিখতে পারি সিন্স, এবার আমাদের ছোট কোনটা হচ্ছে অবশ্যই সিগমা এ, কারণ এটা কত ছিল 20 আর এটা হচ্ছে 34 হয়ে গেছে, তার মানে ওটা 20 যেহেতু 26 ছিল, এটা সরি এটা আমি সংখ্যাটা বড়, মোর কনসিস্টেন্ট বোঝাইতে চাচ্ছিলাম। ছোট কোনটা, ছোট হচ্ছে আর বি এর ভ্যালুটা কত 34.46। ঠিক আছে, যেহেতু এটার থেকে ছোট, যেটা ছোট এস ডির মান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা ছোট সেটাই কি মোর কনসিস্টেন্ট হয়। তাহলে আমরা লিখতে পারি প্লেয়ার এ মোর কনসিস্টেন্ট। তো এখন কে ভালো হচ্ছে রান করছে সেটা তো এখনো বের করে, প্লেয়ার এ ইজ মোর কনসিস্টেন্ট, মোর কনসিস্টেন্ট কনসিস্টেন্ট। এবার প্লেয়ার ওই যে দুইজন প্লেয়ারের মধ্যে থেকে আমরা যে প্রথমে এক্স বার ওয়াই বার বের করছিলাম, ওখান থেকে মূলত আমরা দেখবো যে আসলে কার গড় বেশি। তো আমাদের প্লেয়ার এ এর ক্ষেত্রে এবার হচ্ছে ব্যাটার রান গেটার, এটা বের করি, ব্যাটার রান গেটার, রান গেটার এটার মধ্যে প্লেয়ার এ, প্লেয়ার এ এর ক্ষেত্রে কি হবে এক্স বার ইকুয়াল টু কত হবে 57.25। আর এরপরে প্লেয়ার বি এর ক্ষেত্রে আমাদের ওয়াই বার কত পেয়েছিলাম, মানে গড় হিসাব করলে নাম্বার যে রান ওইখানে কত হবে ওয়াই বার কত পেয়েছিলাম আমরা 49 পেয়েছি। তো কোনটা বড় আমরা দেখবো এখন, সিন্স অবশ্যই এ প্লেয়ারেরটা বড়, তো এরটা বড় যেহেতু বি এর তুলনায়, তার মানে আমাদের কি হবে এ ইজ দ্য বেটার রান গেটার। ঠিক আছে, বেশি রান নিতে পারছে। আচ্ছা, শেষ এটার অ্যান্সার। এবার আমাদের এরপরের কোয়েশ্চেনটা করতে হবে। এরপরের কোয়েশ্চেনটা ছিল এরকম যে আমাদের একটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যেখান থেকে আমাদের ক্যালকুলেট কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বেসড অন মিন মিডিয়ান, এগুলোর উপর ভিত্তি করে আমাদের স্কিউনেস কোএফিসিয়েন্ট কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করতে বলা হয়েছে। তো আমি আগে হচ্ছে একটা টেবিলটা হচ্ছে করি, এনে ক্লাস ইন্টারভ্যাল, এটা হচ্ছে 8-এর বি। তো প্রথমে আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে ইন্টারভ্যাল দেওয়া আছে, ইন্টারভ্যালগুলো হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, ইন্টারভ্যাল আর একটা দেওয়া ছিল ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মিন্স কিন্তু ওই যে এফ। তো এখানে কি হবে 100 থেকে এখানে 110, তারপর ছিল 110 থেকে 120, 120 থেকে 130, 130 থেকে 140, 140 থেকে 150, 150 পর্যন্ত। তো এইটুকুর হচ্ছে ফ্রিকোয়েন্সি ছিল 4, এখানে হচ্ছে 16, তারপর হচ্ছে 36, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে 20, এটা 32 হবে, এরপর হচ্ছে 20। এখন আমাদের বলছে কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বেসড। ঠিক আছে, এটা বের করার জন্য মিন, এখান থেকে কি কি বের করতে হবে, মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই ডাটাগুলো থেকে আমাদের হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসটা বের করতে বলছে। এখন আমরা প্রথমে লিখব we know the formula, and formula কোনটা লিখবো, আমরা লিখবো স্কিউনেস এর ফর্মুলাটা, যেহেতু আমাদের কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসটা বের করতে বলা হয়েছে। তো এটা আমি যে সংক্ষেপে এসকে দিচ্ছি, এসকে
সেটা হচ্ছে ইকুয়াল টু আমাদের এবার ফর্মুলাটা মিন বিয়োগ মিডিয়ান, নিচে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো ফর্মুলার মধ্যে প্রথমে আমাদের মিনটা বের করতে হবে, ঠিক আছে? মিন গড়টা বের করব আমরা, তারপরে হচ্ছে মিডিয়ানও বের করতে হবে। এরপরে আসি আমাদের এই যে মিন, মিডিয়ান, তারপরে একটা যেন কি যেন বলছে এসটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তিনটা বের করব আমরা। আচ্ছা, প্রথম কাজটা দেখি আমরা। বের করার জন্য আমাদের যে হচ্ছে ইন্টারভ্যাল দেওয়া ছিল, ঠিক আছে? ইন্টারভ্যালটা লিখব, ইন্টারভ্যালের পর ফ্রিকোয়েন্সি এফ, এরপরে মধ্যকটা লিখব, মিড ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে এক্স। এরপরে আবার কি করতে হবে, আমাদের এফ এক্স বের করতে হবে। এতটুকু বের করলে আমরা কি পেতে পারি? আচ্ছা, একসাথে সবকিছু করে ফেলি। এইটুকু অংশ, তারপর আবার এক্স মাইনাস এক্স বারও বের করবো আমরা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আর কি, এক্স মাইনাস এক্স বার। এরপর আবার এফ অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার হবে। অ্যান্ড খেয়াল করি ইন্টারভ্যাল ছিল আমাদের কত, 110, 100 থেকে 110, তারপর হচ্ছে 110 থেকে 120, এভাবে হচ্ছে কত পর্যন্ত, 150 পর্যন্ত। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি কত ছিল, 4, 16 এভাবে ছিল। মিডিয়ান এই যেটা কত লিখবো, 100 আর 110 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 105। এখানে এরপর কত, 115 আসবে এভাবে। এবার এফ এক্স এই দুইটা গুণ করব, এই প্রত্যেকটা ভ্যালু গুণ করে বসাবো, ঠিক আছে? এবার এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এক্স বার, তো এক্স বার কোনটা হবে? এক্স বার হচ্ছে এই যে আমার এখানে কি করতে হবে, আমাদের এক্স যেটা পেয়েছি, ঠিক আছে? এটা তো এক্সই, তো এটা এক্স বার বের করতে হবে আমাদের। এক্স বার কিভাবে বের করবো, তো সবগুলো যোগ করে আমার যতটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দেবো, সেটা হচ্ছে এক্স বার হবে। তারপর আবার এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস, ওই যে এক্স মাইনাস এক্স থেকে এক্স বার এর হচ্ছে বিয়োগ করে যেটা পাবো সেটাকে স্কয়ার করতে হবে, তারপরে এফ এর সাথে গুণ করতে হবে। তো এগুলো বের করার পরে আমরা এবার করব সামেশন এফ। সামেশন এফ বলতে হচ্ছে আমার এখানে ফ্রিকোয়েন্সি যা থাকবে তা যোগ করব। যোগ করার পর এই যে এফ অফ এক্স, যে এফ আর এক্স যে দুইটা পেয়েছি সেটাও হচ্ছে বের করব। এক্স সামেশন এফ এক্স এর যা পাবো তা লিখবো এখানে। এখানে এটা পেতে পারি কত, টোটাল 108। বাকি ক্যালকুলেশন আপনারা করবেন। 13980। এবার হচ্ছে আমাদের মিন ভ্যালুটা আমাদের বের করতে হবে। আমি কিন্তু এক্স বারটা কত হবে, এক্স বার হচ্ছে আমাদের যা যা ছিল কত হইতে পারে, আমাদের এখানে কত ছিল, অরিজিনাল অ্যামাউন্টগুলো কত কত ছিল, ওই যে এক্স বার তো আমরা ওখান থেকে পারি, এক্স যেটা পেয়েছি আর কি সেগুলো সবগুলো কি করব, অথবা এভাবে বের করতে পারি। আচ্ছা, এই জায়গা থেকে বের করি, এক্স বার ইকুয়াল টু হচ্ছে সামেশন এফ অফ এক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফ। অর্থাৎ এই যে আমি এফ অফ এক্স যা পেয়েছি তাকে দিয়ে কি করবো, যে সামেশন এফ যা আছে তা দিয়ে ভাগ করে দেবো, তাহলে এক্স বার পেয়ে যাচ্ছি, ঠিক আছে? গড় পেয়ে যাচ্ছি। এটা যেটা পাবো সেটা হচ্ছে মিন, এই রেজাল্টটা কি হবে, মিন ভ্যালু হবে। তার মানে মিন এক্স বার, এটা কিভাবে পাবো, এই এক্স বার যেটা পাবো সেটা এবার এখান থেকে বিয়োগ করে এক্স এর মান ওটা বাকিটা করবেন। এক্স বার কিভাবে বের করবো সেটা তো এখানে ফর্মুলা লিখে দিয়েছি, ঠিক আছে? এইবার আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি কত আছে, টোটাল ফ্রিকোয়েন্সি কত ছিল যেন, 108। মানে এখানে যা ছিল ওটা যোগ করে, তো 108কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে কত পাবো, 54 পাবো। আর 54 কোন জায়গায় এসে, আচ্ছা এখানে আমি একটু সংখ্যাগুলো লিখি, না হয় বুঝবেন না। সেটা হচ্ছে 110, যেহেতু আমরা মিডিয়ান বের করতে যাচ্ছি, 120 এর পরে 130, এখানে 130 থেকে 140, এরপরে 140 থেকে 150 এভাবে, ঠিক আছে? 100, 110, 120, 110, 120, এখানে 120, এই জায়গায় 130 হবে, এখানে হবে 120 থেকে 130, পর 130 থেকে 140, 140 থেকে 150, আর এখানে হচ্ছে 416, তারপর হচ্ছে 36, তারপর অংশটুকু হচ্ছে 32, এরপরে হচ্ছে
আমাদের এখানে কত, মানে কত ছিল জানো, 20 ছিল। তো আমরা 9 10 এর যে মধ্যক যেভাবে বের করতাম আর কি, এখন খেয়াল করি আমাদের যে টোটাল কত, টোটাল ফ্রিকোয়েন্সি কত, এফ, এটা যা আছে এগুলো সব যোগ করলে আমাদের 108, 108 কে 2 দিয়ে ভাগ করলে কত, 54। 54টা আমরা কোন ঘরে পেতে পারি, খেয়াল করি। আমরা হচ্ছে ক্রমজনিত গণসংখ্যাটা বের করব। ক্রমজনিত গণসংখ্যাটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এখানে এই যে 4 যা আছে, ঠিক আছে, 4 ক্রমজনিত, আমি যদি এখানে ক্রমজনিত গণসংখ্যাটা লিখি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ যেটাকে বলা হয়, প্রথমে 4 থাকবে, তারপর 4 আর 16 যোগ করব, 20, 20 আর 34 যোগ করলে কত হয়, 56। তারপর 56 সাথে 32 যোগ করলে কত হবে, 80, 88, আর 20, 108 হবে টোটাল, ঠিক আছে। এখন এই যে আমি মিডিয়ান কত পেয়েছিলাম, এটা সামেশন অফ এফ কত পেয়েছি, 108, তাকে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 56। 56 কোন করে আছে, এই যে 56 কিউমুলেটিভ যেটা বের করেছে ক্রমজাত গণসংখ্যা, সেটা পেয়েছে কোন শ্রেণীতে, 120 থেকে 130। তার মানে মধ্যক আমার রয়েছে কোন জায়গায়, কোন ইন্টারভ্যালে, 120 থেকে 130 এর মধ্যে। এবার আমরা মধ্যকটা বের করব। তো মধ্যক বের করার জন্য আমরা 9 10 এর যে সূত্রটা করেছি, 9 10 এর সূত্র হচ্ছে, আমরা L ইকুয়াল টু কত হবে, এখানের মধ্যে L ইকুয়াল টু হচ্ছে এই যে আমি যেই ইন্টারভ্যালের মধ্যে মধ্যক আছে তার নিম্ন শ্রেণীটা নিব, কত, 120 হবে। এটা মধ্যক বের করা 9 10 এর যে ম্যাথগুলো করেছে ওটার মধ্যে। এরপর এফ, এফ কত হবে, এফ এই যে আমার হচ্ছে যে বরাবর হচ্ছে আমি মধ্যকটা পেয়েছি তার বরাবর হচ্ছে কি আমার গণসংখ্যা যা আছে তাই, সেটা কত, 36। এরপর কিউমুলেটিভটা কত হবে, মানে আমাদের হচ্ছে যে গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা যা পাবো তার আগের শ্রেণীটা কত, তার মানে এখানে সি এফ কত হবে, 20 পাবো আগেরটা। আচ্ছা 20 পেয়েছি, ঠিক আছে, সি এফ 20 পেয়েছি। এইচ কত পাবো, শ্রেণী ব্যবধানটা কত ছিল, 10 ছিল। এবার ফর্মুলা, এবার মধ্যকের ফর্মুলা, এগুলো 9 10 এর অঙ্ক, ঠিক আছে, নিজেরা করবেন। আমি একটার ভিতরে আরেকটা করতেছি বলে হয়তো আপনাদের অসুবিধা হতে পারে, বাট আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিজেরা করার ট্রাই করবেন। মিডিয়ানটা কত হবে, এল প্লাস n/2 মাইনাস এফসি, এভাবে লেখা হয়, বা সিএফ, ঠিক আছে। আমি সিএফ যেহেতু লিখেছি এখানে সিএফ দিব, সিএফ। এরপর হচ্ছে নিচে হচ্ছে এফ ইন্টু এইচ, আর এন কত, এন বলতে 108, 2 দিয়ে ভাগ করবো, মাইনাস এখানে এফসি কত হবে, ওই যে সিএফ যেটা, সেটা হচ্ছে 20। তারপর হচ্ছে এল এর পরিমাণটা কত ছিল, 120, সেটা যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে। নিচে এফ কত হবে, এফ কত, 36 ইন্টু শ্রেণী ব্যবধান 10, এবার হিসাব করে যা আসে তাই হচ্ছে মধ্যক। মধ্যক এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা বের করতে বলছে। আমি গড় বের করেছি, মধ্যক বের করেছি, এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমরা করতে পারি হচ্ছে, আমি হচ্ছে এবার উপরে এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার কিন্তু বের করতে বলেছি। কেন বের করতে বলেছি, এটা মূলত আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য লাগবে। সূত্রটা এরকম, ভেরিয়েন্সের সূত্র প্রথমে, সেটা ছিল এরকম, সামেশন অফ এফ অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার, তাকে এন দ্বারা ভাগ করতে হবে। তো যা পাবো সেটাকে রুট করে দেবো, তাহলে আমার কি পাবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পাবো, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পাবো এখানে। তো আমার সব বের করা হয়ে গেছে। এবার জাস্ট হচ্ছে আমরা স্কিউনেসটা, ক্লাসিফিকেশনের এটা কি করব, মিন, প্রথমে মিনের ভ্যালুটা কত ছিল, 129.44। তারপর মিডিয়ান কত, মিডিয়ানও পেয়েছি 129.44 পাবো। তারপর নিচে কত, এখানে নিচে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে 10.67, আপনারা হিসাব করে নেবেন, ভাগ করলে 0 আসবে। তার মানে যেহেতু 0 আসে, তার মানে হচ্ছে এটা যদি স্কিউনেসটা যদি 0 আসে তাহলে ডিস্ট্রিবিউশন হচ্ছে পারফেক্টলি সিমেট্রিক্যাল হয় আর কি, মানে এখানে কোনো স্কিউনেস নাই। আচ্ছা, এরপরে 9 নম্বর কোশ্চেনটা দেখি। 9 নম্বর কোশ্চেন আমাদের হচ্ছে কি বলা হয়েছে সেটা একটা দেখি। 9 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হয়েছে অ্যারিথমেটিক, ডিফাইন অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, তারপর হচ্ছে হারমোনিক মিন উইথ এক্সাম্পল। বি কোয়েশ্চেনে বলা হয়েছে ক্যালকুলেট দ্য মিন মিডিয়ান মোড ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েটস অফ 150 স্টুডেন্টস ফ্রম দ্য ফলোইং ডাটা। সি নাম্বার হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই স্কিউনেস এন্ড কর্টেসিস, এগুলো কিন্তু আগেই বলা হয়েছে। সি, তাহলে আমরা এখন অ্যান্সার করব এ আর বি এর। আচ্ছা, এ আর বি এর অ্যান্সারটা করি আমরা।
প্রথমে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন কি সেটা দেখতে হবে। অ্যারিথমেটিক মিন হচ্ছে আমরা সবগুলো কি করব, সামেশন অফ অল অবজারভেশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন, যেটা হচ্ছে ফর্মুলা এভাবে লেখা হয়, আপনারা আমি যা মুখে বলেছি তাই লিখে নেবেন। অতএব দি অ্যারিথমেটিক মিন ইজ দ্য সাম অফ অল অবজারভেশনস ডিভাইডেড বাই দ্য টোটাল নাম্বার অফ অবজারভেশন। যেমন আমি ফর্মুলা যদি লিখি তাহলে বুঝতে পারবেন, ফর্মুলাটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এক্স ডিভাইডেড বাই কি হয়, এন হয়, ঠিক আছে। আমার যা থাকবে সংখ্যা এগুলো সবগুলো সমষ্টি ডিভাইডেড বাই কি, যতটা সংখ্যা থাকবে তত দ্বারা ভাগ করতে হবে। এটা মূলত সামেশন অফ সাম অফ অল অবজারভেশন কে সামেশন অফ এক্স বলা হয়, নাম্বার অফ অবজারভেশন যেটা এন। তো আপনি এক্সাম্পল দিতে পারেন এভাবে, সংখ্যা এক্স বার ইকুয়াল টু, মনে করেন তিনটে সংখ্যা আমি যোগ করতেছি, 4 6 8, কতটা সংখ্যা এখানে 3, তাহলে ভাগ করে যা পাবো তাই অ্যারিথমেটিক মিন। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। দুই নাম্বারটা হচ্ছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক্যাল, যেটা হচ্ছে জিওমেট্রিক মিন ইজ দ্য nth রুট অফ দ্য প্রোডাক্ট অফ n পসিবল অবজারভেশন। তো যেমন হচ্ছে আমি এভাবে লিখতে পারি সেটা, জিএম ফর্মুলাটা দেখেন, জিএম অ্যান্টি লগ, এখানে অ্যান্টি লগ সামেশন লগ এক্স ডিভাইডেড বাই এন, ঠিক আছে। প্রোডাক্ট এনতম প্রোডাক্টের জন্য পজিটিভ অবজারভেশনই হচ্ছে জিওমেট্রিক্যাল মিনস। তো আরেকটা ইয়া করা যায়, সেটা মূলত এই যে এভাবে লেখা হয় আর কি, জিএম রুট অফ দি পাওয়ার, আমার যদি মানে জিওমেট্রিক মিন দুইটা সংখ্যা দেওয়া আছে, যে দুইটার হচ্ছে আমি জিওমেট্রিক মিন বের করতে বলতেছি, যেমন 2 আর 8 এর, তাহলে 2 ইন্টু 8 করবেন আর রুট করবেন, তাহলে বের হয়ে গেছে জিওমেট্রিক্যাল মিন, যেটা হচ্ছে 4 হচ্ছে। এটাই হচ্ছে জিওমেট্রিক্যাল মিন, জিওমেট্রিক মিন। এরপর হারমোনিক মিন। হারমোনিক মিনের মধ্যে যদি বলা হয় যে হারমোনিক মিনটা হচ্ছে কি, রিসিপ্রোকাল অফ দ্য হারমোনিক মিন আর হারমোনিক অবজারভেশন, যেটা এভাবে লেখা হয়, এইচ এম হারমোনিক মিন ইকুয়াল টু হচ্ছে এন ডিভাইডেড বাই সামেশন অফ 1/x 1/x। তো আমি যদি দুইটা সংখ্যা দিই, 2 and 4 এর বলা হয়েছে ফাইন্ড দ্য হারমোনিক মিন, তাহলে আমার এটা হবে এভাবে, এইচ এম এন কয়টা, এখানে দুইটা সংখ্যা, ঠিক আছে, সামেশন অফ 1/x, তার মানে হচ্ছে আমার প্রথমে 1/2 আছে, আবার 1/4 আছে, এগুলো যোগ করলেই তো আমার সামেশন অফ 1/x, ঠিক আছে। তাহলে আমার এখানে যা আসবে ফলাফল তাই হবে কি, হারমোনিক মিন। এটা এ নাম্বারের অ্যান্সার হয়ে গেছে। এবার বি নাম্বার অ্যান্সার। বি নাম্বারে কি বলা হয়েছিল, ওয়েট আর ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, মিন মিডিয়ান বের করা, তারপর হচ্ছে মোড বের করা, এগুলাই বের করতে বলা হয়েছিল। তো আশা করি এটা তো পারার কথা। মোডটা কি হবে, আমরা প্রচুরক বের করতাম না, ঠিক ওটার মতোই। আমি এখানে জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে এম ও ডি মোড ইকুয়াল টু বাকিগুলো সব একই, এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো এই জায়গায়, তারপর হচ্ছে 2f1 মাইনাস এফ জিরো মাইনাস এফ টু। আচ্ছা, তারপরে এরপরে আসি আবার, এটা হচ্ছে মোডের ফর্মুলা। বাকি এবার আপনারা মিন মিডিয়ান আগে যেভাবে বের করেছেন সেভাবে বের করবেন। আচ্ছা, এখানে যে আমি f1 f0 f2 দিয়েছি, এই জিনিসটা একটু দেখাই দিই, আর নাও পারতে পারেন এটা। সেটা হচ্ছে কি, আমাদের মনে করে হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি যা যা দেওয়া আছে আর কি, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, এফ মানে তো ফ্রিকোয়েন্সি, তো f1 কোনটা, f0 কোনটা হবে, 2f1 কোনটা হবে সেটা দেখতে হবে আমাদের। এখন আমরা হচ্ছে মধ্যক কত পাবো সেটা আগে দেখব, দেখার পরে হচ্ছে আমি মধ্যক কত এই অঙ্কের মধ্যে আমি একটু দেখি, সেটা হচ্ছে 54। তো 54টা আমরা কোন ঘরে পাবো সেটা দেখবো, ঠিক আছে। যে শ্রেণীতে পাবো সেখানে হচ্ছে, যে শ্রেণীতে পাবো আর কি, সেখানে ফ্রিকোয়েন্সি যা থাকবে সেটাকে আপনারা f0 ধরে নেবেন। তো এখানে ফ্রিকোয়েন্সি ছিল 27, ঠিক আছে, মধ্যক বরাবর যে শ্রেণীতে আমার ফ্রিকোয়েন্সি যেটা থাকবে সেটা ধরে নেব। এরপর f1 কোনটা হবে, f1 হচ্ছে এরপরে যেটা থাকবে, এরপরে যা থাকবে ফ্রিকোয়েন্সি সেটা লিখবেন, কত, সেটা 45 ছিল।
তারপর আসে এবার F2 হবে তারপরে যেটা মানে F0, ওই এরপরে সিরিয়ালি 1, এরপরে 2, তো যা থাকবে সেটা লিখবেন। এখানে কত ছিল, মেবি 27 ছিল, এটাই লিখবেন। ঠিক আছে, আর বাকিগুলো এল তো জানেন আপনি, এল হচ্ছে ওই বরাবর যে শ্রেণীটা আছে সেটার নিম্নমানটা। তো এটা হচ্ছে কত ছিল, এটা হচ্ছে এই বরাবর যেটা ছিল যে 50 ছিল, হ্যাঁ 50 ছিল, 50 থেকে 60-এর মধ্যে ছিল। আচ্ছা ঠিক আছে, তো ওই 50 এটা কি করবেন, এল এর মানটা নেবেন, বাকি যা আছে তা তো মোট বের করে নিতে পারবেন এভাবে। আচ্ছা, এরপরের প্রশ্নটা ছিল হোয়াট ডু ইউ মিন বাই স্কিউনেস এন্ড কোর্টেসিস, এক্সপ্লেইন ডিফারেন্ট টাইপস অফ স্কিউনেস এন্ড কোর্টেসিস গ্রাফিক্যালি। এটা আপনারা নিজেরা করে নেবেন, ওটা আর ইয়ে করা লাগবে না। শেষের যে প্রশ্নটা ছিল প্রবাবিলিটি, তারপরে হচ্ছে এডিশন, ল অফ মাল্টিপ্লিকেশন এর প্রবাবিলিটি, এগুলো হচ্ছে আমি যে প্রথমে বেসিক যে জিনিসগুলো করেছিলাম ওখানের মধ্যে ছিল। তারপরে আমি আরেকটা দেখাই, প্রশ্নটা একটু দেখি। ঠিক আছে, প্রশ্নটা একটু দেখালে এই যে ডিফাইন প্রবাবিলিটি, প্রথম প্রবাবিলিটি কি, তো প্রবাবিলিটি হচ্ছে মূলত নিউমেরিক্যাল মেজার অফ দ্য চান্স দ্যাট ইভেন ইট উইল অকার। ঠিক আছে, মানে ইটস ভ্যালু অলওয়েজ লাইস বিটুইন 0 and 1, সেটা আমরা জানি, 0 এবং 1 এর উপর ডিপেন্ড করে, সেটা এর মধ্যে হবে, এর থেকে বেশি হবে না। যদি নিশ্চিত ঘটনা হয় তখন 1 হয়, আর যদি অনিশ্চিত হয় তখন 0 হয়। তো প্রবাবিলিটি আমরা কিভাবে বের করি, পি অফ এ ইকুয়াল টু হচ্ছে ওই যে ফেভারেবল আউটকামস কে আমরা এম দিতে পারি আর টোটাল নাম্বার অফ আউটকামস কে এন দিতে পারি, এইভাবে তো আমরা প্রবাবিলিটি বের করি, যেটার হচ্ছে হায়ার জিরোর ভ্যালু, জিরো থেকে কি হবে পি অফ এ, আর মানে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, আর এবার এরপরে প্রশ্নের মধ্যে ছিল যে আমাদের স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য এডিশন ল অ্যান্ড মাল্টিপ্লিকেশন ল অফ প্রবাবিলিটি। তো এডিশন ল অ্যান্ড মাল্টিপ্লিকেশন ল, এই দুটো হচ্ছে আমাদের এক্সপ্লেন স্টেট দেখাইতে বলছে। এখন এডিশন ল কোনটা, এডিশন ল হচ্ছে মূলত আমাদের পি অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি, তারপর হচ্ছে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন পি। ঠিক আছে, এটা। তো এরপর আপনারা নিজের মতো একটা এক্সাম্পল দিয়ে দিবেন, পি অফ এ ধরে নেবেন, পি অফ বি ধরে, এরপরে জাস্ট হচ্ছে এক্সাম্পল করে দিলে হয়ে যাবে। এবং মাল্টিপ্লিকেশন প্রবাবিলিটিটা কোনটা, মাল্টিপ্লিকেশন হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ, আমাদের পি অফ এ ইন্টু হচ্ছে পি অফ বি। এই জায়গায় পি অফ বিও হইতে পারে স্পেশাল কেসের ক্ষেত্রে, অথবা আরেকটা জিনিস হতে পারে সেটা বি বা এ, এভাবে হইতে পারে। ঠিক আছে, পি অফ এ ইন্টু, এটা বোধ বোঝায় আর কি, এই জিনিসটা দিয়ে বোঝায় আর কি, দুইটা ঘটনা যখন একসাথে হয়। তো পি অফ বি বোধ এ, আবার স্পেশাল কেসের ক্ষেত্রে এভাবে হইতে পারে, মাল্টিপ্লিকেশন একটা, এটা পি অফ বি হইতে পারে। তো এবার আপনারা জাস্ট এখানে ভ্যালু কতগুলো বসে এক্সাম্পল দিয়ে দিবেন, তাহলে হয়ে যাচ্ছে। এবার বি নাম্বার কোয়েশ্চেনটা ছিল a bag contains 6 red balls, একটা ব্যাগের মধ্যে 4টা লাল বল, 4টা নীল বল, 5টা হচ্ছে গ্রিন বল আছে। 2 balls are drawn at random without replacement, 2 balls are drawn at random without replacement। ঠিক আছে, দুটো বল কি করা হয়েছে, drawn at random without replacement, find the probability that both balls, যে দুইটা বল সরানো হয়েছে, এই দুইটা বল হচ্ছে কি যে কোনো কিছু হইতে পারে। তো এর মধ্যে বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ বলস আর রেড, ওই দুইটা বল লাল হওয়ার সম্ভাবনা কত সেটা বের করতে বলা হয়েছে। তো আমার টোটাল বল কয়টা আছে আমরা বের করব কিভাবে, টোটাল বল আছে আমাদের কত লিখতে হবে, টোটাল বলস আগে আলাদা করে আপনি রেড বলস আছে কয়টা, ব্লু বলস কয়টা, গ্রিন বলস কয়টা, এটা লিখে নেবেন। লেখার পরে লিখবেন টোটাল বলস ইকুয়াল টু কত হবে, 6 + 4 + 5 কত হবে, টোটাল 15 হবে। এখন আমাদেরকে বলা হয়েছে কি, যে বলগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে, এখান থেকে দুইটা ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ বলস আর রেড, রেড হওয়ার সম্ভাবনা কত। তো দেখি 15টা বলের মধ্যে আমি প্রথমে হিসাব করি, 15টা বলের মধ্যে আমার যে কোনো দুইটা, 15টা বলের মধ্যে দুইটা, তখন আমাদের ভ্যালুটা কত আসবে, 105।
মানে কত ভাবে টোটাল ওয়েস আমরা ওই যে দুইটা বল যে সিলেক্ট করতে পারি সেটা কত পদ্ধতি কয়টা ওয়ে থাকতে পারে, তো 105টা ওয়ে আছে। এখন এই 105টা ওয়ে তো আছে, টোটাল যে বল আছে তার মধ্যে থেকে দুইটা বল সিলেক্ট করার জন্য, ঠিক আছে। কিন্তু লাল বল যে হবে সেটার জন্য কয়টা পদ্ধতি, সেটার জন্য মানে কয়ভাবে করা যাবে সেটা বের করি। এবার লাল বলের জন্য আমাদের কি করতে হবে, লাল বল কয়টা ছিল 6টা, এর মধ্যে থেকে দুইটা, তাহলে এটা কয়বার ইয়া করা যাবে, 15 বার। এবার কি করতে হবে, আমাদের আরেকটাকে দিয়ে ভাগ করবো, পি অফ বোথ রেড, ঠিক আছে। বোথ রেড হওয়ার জন্য আমাদের কি করতে হবে, ওই যে 15 উপরে নিচে 105 ভাগ করলে কত, 1/7। অর্থাৎ যা বল ছিল তার মধ্যে থেকে টোটাল যে বল 15টা বল, সেখান থেকে আমি দুইটা বল নিব। এই দুইটা বল যে নিব সেটার জন্য আমার কয়টা ওয়ে আছে, 105টা ওয়ে। আর দুইটা ওই যে 6টা বল থেকে যে দুইটা লাল হওয়ার ওয়ে কয়টা, 15টা। তাহলে 100 ওই যে 5 তার থেকে হচ্ছে 15 পদ্ধতি থেকে টোটাল আমি যে দুইটা বল পাবো সেটা কত পার্সেন্ট, কত পাবো প্রবাবিলিটি, 1/7 পাবো। এটা হচ্ছে আমাদের প্রথমটার কাজ, এতটুকু পর্যন্ত। এটা একভাবে করা যায়, অন্যভাবেও করা যেতে পারে, তবে এটাই ইজি। আচ্ছা, আবার সি নাম্বার কোশ্চেনটা দেখি। সি নাম্বারে বলা হয়েছে দ্য জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ টু র্যান্ডম ভেরিয়েবলস অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 8xy 0 অফ, এখানে একটা কন্ডিশন তো দিয়েছে। তো আমার এখানে হচ্ছে বলা হয়েছে জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ টু র্যান্ডম ভেরিয়েবল দেওয়া হচ্ছে এক্স আর ওয়াই, ফাইন্ড দ্য মার্জিনাল প্রবাবিলিটি ডেন্সিটি, মার্জিনাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, মানে পিডিএফটা বের করতে বলা হয়েছে। মার্জিনাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ এক্স ইজ, এটা কি করতে হবে, এটা করতে হবে আমাদের মনে রাখার মতো একটা প্রশ্ন। এটা হচ্ছে আপনারা খেয়াল করবেন, আমি জাস্ট প্রশ্নটা আবার লিখে দেবো, একটু লিখে দেন হচ্ছে করাবো সলিউশন, তাহলে হচ্ছে ভালো হয় আর কি। অনেকগুলো ম্যাথ আমরা করেছি, আরো আছে অবশ্য, আরো বিভিন্ন টাইপের আছে, ওগুলো করতে হবে। আচ্ছা, এটাই কি ছিল, খালি পেস্ট করতেছে। আচ্ছা যাই হোক, এই যে এই অংশটুকু মাঝখানে যে খালি অংশটুকু এটা। আচ্ছা, আমরা বের করব কি এখন 10-এর সি নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটাই করব। তো এটাতে হচ্ছে আমাদের মার্জিনাল পিডিএফটা বের করতে হবে। আর মার্জিনাল পিডিএফ এর জন্য আমার যে এখানে প্রশ্নটা ছিল এইভাবে যে জয়েন্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অফ টু র্যান্ডম ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই, ঠিক আছে। এই দুটোর মধ্যে আমার দেওয়া আছে এফ অফ এক্স প্রাইম ওয়াই ইকুয়াল টু দেওয়া ছিল 8xy। তো আমার মার্জিনাল পিডিএফ এর ক্ষেত্রে এবার আসি সলিউশনের মধ্যে। মার্জিনাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের মধ্যে দেখিয়ে মার্জিনাল পিডিএফ অফ এক্স, তো সেটা হবে এক্স এর ক্ষেত্রে আমাদের ফাংশন এফ অফ এক্স ধরে এখানে কি আমি এক্স এর বের করব। তো এখানে এরপর লিখবো, খেয়াল করি আমরা মার্জিনাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা কিভাবে করি। এখানে আমার আপার লিমিট হবে 1, আমি যেহেতু এক্স এরটা বের করবো, ঠিক আছে। এখানে এক্স, আমরা লোয়ার লিমিট কত সেটা জানি না। আর ফাংশনটা কত ছিল, 8xy। আমার কিন্তু আপার লিমিট আমার হচ্ছে যে কত 1 পর্যন্ত, অতটুকু পর্যন্ত এর মধ্যে কন্ডিশনের মধ্যে ছিল, আচ্ছা 8xy। এরপরে কি লিখবো, dy, যেহেতু আমি এক্স এরটা লিখতেছি এজন্য ওয়াই। এখন এটা ইন্টিগ্রেটিং করব, ইন্টিগ্রেশন করার জন্য আমি যেহেতু এখানে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তো আমার এই বাকি অংশটুকু তো অবশ্যই ভেরিয়েবল, সেটা সামনে চলে আসবে 8x, ঠিক আছে। এখানে কত 1, এই জায়গায় নিচে কত হবে x, আর বাকি থাকবে কত y dy। এন্ড y dy এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো, এখানে 8x যা আছে তা লিখবো। এরপরে এটা কি হয়ে যাবে, y কে যদি আমি ইন্টিগ্রেশন করি কি হবে, y এর উপর পাওয়ার আছে 1, 1 + 1 কত 2, নিচে কত হবে 2। আমার আপার লিমিট কত আছে 1, আর লোয়ার লিমিট কত আছে x। তাহলে আমি x এর y এর জায়গায় এখন কি বসাবো, একবার 1 বসাবো, একবার x বসাবো। তাহলে 8x ইনটু কি হবে, একবার 1, এরপর কত হবে
2 দিয়ে আমি একেবারে 2টা এই পাশে নিয়ে আসি, তাহলে 1 মাইনাস কত যদি আমি এরপরে y এর জায়গায় x বসে x স্কয়ার হবে। তো 2 দিয়ে এটাকে ভাগ করে কত পাবো? 4x, আর এখানে থাকবে 1 মাইনাস x স্কয়ার। প্রথম এখানে একটা ছিল, শর্ত ছিল, সেটা হচ্ছে এরকম, x এর ভ্যালু 0 থেকে ছোট আবার 1 এর থেকে ছোট, মানে এই রেঞ্জে 0 থেকে 1 এর মধ্যে হবে। তো এবার আমরা পাশে কমা দিয়ে ওইটা লিখে দেব। ঠিক আছে, এই অংশটুকুকে আমরা কি করেছি? ইন্টিগ্রেশন করেছি। মার্জিনাল অফ পিডিএফ x, x এর ক্ষেত্রে আমরা মার্জিনাল পিডিএফটা বের করেছি। এবার y এর ক্ষেত্রে বের করব। মার্জিনাল পিডিএফটা দেখেছি যে কি করেছি, x এর ক্ষেত্রে যখন বলেছি তখন আপার লিমিট কত, এখানে 1, আর লোয়ার লিমিটে হচ্ছে x। এরপর এটা কিন্তু তার উল্টো হবে। এবার মার্জিনাল পিডিএফ অফ y, সেটাতে আমরা কি লিখতে পারি? এটা এবার লিখবো f অফ y। ঠিক আছে, এখানে কি লিখবো? y। তারপর এখানে কি হবে? এই যে এখানে নিচে x ছিল, এখানে উপরে y থাকবে। নিচে এখানে ওই যে আমার 1 ছিল হাইয়েস্ট, আর এখানে কত হবে? এই জায়গায় সেম উল্টা হবে, 0 হবে। তারপর 8xy এগুলো থাকবে। আর d এর সাথে আমার কি হবে? x নাকি y? কারণ আমি যেহেতু এখানে y এটা বের করতেছি, তার মানে এখানে আমার x হবে। ঠিক আছে, তো আমার এই এখন দেখি তো x এর সাথে আমি যেহেতু x এর সাথে ইন্টিগ্রেশন করব, তাহলে আমার 8x টা থাকবে। আমার 8 তো কনস্ট্যান্ট, 8y টা আমি সামনে নিয়ে আসবো। ঠিক আছে, 8y যদি আমি সামনে নিয়ে আসি তাহলে বাকিটা কি হয়? 8y যদি আমি সামনে নিয়ে আসি তাহলে 8y আর বাকি যা আছে, কি আছে x, সেটাকে আমি ইন্টিগ্রেশন করি। x স্কয়ার নিচে কত হবে? 2, উপরে আপার লিমিটে থাকবে y, নিচে হবে 0। তো আমি 2 টা সামনে নিয়ে আসতেছি, 2 দিয়ে এটাকে ভাগ করে দিলে 4y হবে ইনটু, এই জায়গায় জাস্ট 0 একবার বসালে তো এটা 0 হয়ে যাচ্ছে। লোয়ার লিমিটে আপার লিমিটে y বসালে y স্কয়ার হবে, তার মানে এটা কত হচ্ছে? 4y কিউব। তো পাশে আমি সত্যটা লিখে দেবো। ঠিক আছে, 0 y, এখানে কত হবে? 1। ব্যাস, হয়ে গেছে মার্জিনাল পিডিএফ। কত সহজ না বের করা? এরপরে আরো কিছু কোয়েশ্চেন দেবো, যেগুলো আপনারা হচ্ছে এরপরের ভিডিওগুলোতে দেখে নেবেন। মাস্ট, এগুলো পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। লিখে লিখে শিখে নেবেন, ভিডিও দেখলে কিচ্ছু হবে না যদি না আপনারা নিজেরা প্র্যাকটিস করেন।